সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন। লন্ডনের সবচেয়ে সিবিআই অফিসারে আজকে আকাশকে ডাকা হলো, কেননা এখানে অনেক ক্রিটিক্যাল কেসের বিষয়ে হেডকোয়ার্টারে আকাশকে ডাকা হলো। আকাশকে এখানে জানতে হেলিকপ্টারে পাঠানো ছিল, কেননা আকাশ দূরে থাকে, সেজন্য হেলিকপ্টার করে আকাশকে সিবিআই অফিসে আনা হলো। আকাশ আসতে ওখানে অনেক বড় বড় সিবিআই অফিসার আকাশকে স্বাগত জানায়। আকাশ ওদের সাথে হ্যান্ডশেক করে ভিতরে চলে আসে। স্যার, আকাশকে ডেকেছেন? হ্যাঁ বসো আকাশ, তোমার সাথে একটা কেসে, তার জন্য তোমাকে যে জায়গায় একটু থাকতে হবে সে জায়গাটা একটু নোংরা, কিন্তু তোমাকে ওখানেই থাকতে হবে, কারণ তাহলে তুমি কেসটা হ্যান্ডেল করতে পারবে। তা নয় বুঝলাম, কিন্তু থাকতে হবে কোথায়? একটা বস্তিতে, ওখানে থেকেই তোমাকে সব করতে হবে। তবে চিন্তা নেই, তুমি যে বস্তির রুমে থাকবে সেই রুমের ভিতরে একটা গোপন দরজা আছে। ওই দরজার ভিতর দিয়ে তুমি ঢুকলে তোমার নিজের বেডরুমের মতো রুম পাবে, কিন্তু উপরে যেটা থাকবে ওইটা শুধুমাত্র লোকদের দেখানোর জন্য। এই নাও চাবি, তোমার সামনে ফাইল রাখা আছে, ওটা পড়লেই বুঝতে পারবে। স্যার, এতে করে আমার কিছু শর্ত আছে। কি কি শর্ত? আমাকে কেউ ফলো করতে পারবে না, আমি ওখানে একা থাকবো, প্রয়োজন ছাড়া কেউ আমার সাথে যোগাযোগ করতে পারবে না। তাছাড়া আমার পরিচয় যেহেতু ডাটাবেসও নেই, সেজন্য আমার পরিচয় কেউ জানবে না, কিন্তু দরকার পড়লে আমি আপনার সাথে যোগাযোগ করব। তাই হবে। তাহলে স্যার, আমি এখন ড্রেস চেঞ্জ করে নিই। আকাশ ওখানে ওয়াশরুমে ঢোকে, বস্তির ছেলেদের মতো অনেকটা নোংরা শার্ট প্যান্ট পরে নেয়। ভেতর থেকে বাইরে আসলে বড় স্যার তো চিনতেই পারছেন আকাশকে। বাহ, তুমি তো দেখি এখনই সব চেঞ্জ করে নিয়েছো। কি করব স্যার, কাজ যেমন পোশাকও তো তেমন। তাহলে চলি স্যার। আকাশ ওই পোশাক পরে বেরিয়ে পড়ে বাহিরে। এইদিকে সিবিআই অফিসে আজ কাজ করা সবাই জানে, এখানে কাজ করতে হলে যে কোনো অফিসারকে অনেক রকম বেশ ধরে থাকতে হয়, তাই কেউ আকাশে কোনো রকম প্রশ্ন করেনি। অফিস থেকে বের হয়ে আকাশ একটা ট্যাক্সি নিয়ে ওর বস্তিতে কাছে চলে আসে। বস্তি থেকে নামলেই বাচ্চাদের চেঁচামেচি ও দুর্গন্ধতে আকাশ আসে। আকাশ নিজের রুমটা খুঁজে নেয়। প্রথম দিন বিদায় আকাশ ভিতরে চলে যায়। ভেতরে গিয়ে দরজা আটকিয়ে গোপন রুমে চলে যায়। ওর ভিতরের রুমটা অনেক সুন্দর। এখানে যেহেতু থাকতে হবে তাহলে ফ্রেশ হয়ে নি, তারপর না হয় বাকি কাজ করা যাবে। তাই আকাশ নিজের পোশাক ছেড়ে গোসল করে খাবার খেয়ে ওপর রুমে চলে শুয়ে আছে, কেননা আকাশ সাথে করে খাবার নিয়ে এসেছে। তখন দরজা কেউ আওয়াজ করে আকাশের ক্যামেরা চালু করে। ক্যামেরায় আকাশ একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটা অনেক ছোট, তবে ওর হাতে খাবার ছিল। এতটুকু একটা মেয়ের হাতে খাবার দেখে একটু অবাক হলো, কারণ খাবারটা আকাশের জন্য এনেছে। আকাশ খাবারটা নিয়ে ওই মেয়েটির হাতে 1000 টাকার নোট ধরিয়ে দিল। এতে মেয়েটি খুশি হয়ে চলে গেল। আকাশ খাবার প্যাকেটটা খুলে ছোট একটা রুটি দেখতে পায়। রুটি দেখে আকাশ কিছুই বলছে না, কারণ এখানে অনেক পরিবার আছে যাদের এরকম রুটি অনেক মূল্যবান। এদিকে আকাশের ফোনে কল আসে। জি স্যার, বলেন। তা ঠিক মতো পৌঁছাও তো তুমি? জি স্যার, আমি ঠিক আছি, শুধু খাবারের সমস্যা আছে। আচ্ছা, চিন্তা করো না, বাজারে এসে তরকারি কিনে নিও। ঠিক আছে স্যার। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়াতে আকাশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ এখনও কারো চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে যায়, তাই ওখান থেকে বের হয়ে দেখার জন্য আসে। দেখে চারপাশে সব লোকজন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ওদের দেখে আকাশ এগিয়ে যায়। তখন আকাশের গায়ে শার্ট অনেক পুরনো ছিল। ওদের কাছে যেতেই, কে রে তুই? এত বড় হয়ে এই বস্তিতে কি জন্য এসেছিস? আমি সাধারণ একজন মানুষ, টাকার অভাবে এখানে এসে থাকি, কিন্তু আপনারা এভাবে লাঠি হাতে নিয়ে দাঁড়িয়েছেন কেন? ওটা কি তোকে বলতে হবে? একটা কথাও বলবি না, সোজা এখান থেকে সর, নয়তো এই ফল ভালো হবে না। দেখুন, যাই করেন না কেন বস্তি কারো ক্ষতি করবে না, প্লিজ। দেখ, বেশি কাছাল পারিস না, এখান থেকে না সরলে কিন্তু ভালো হবে না। এদিকে আকাশ দেখলো ওদের সাথে কথা বলে লাভ নেই, কারণ এরা তো কথা মাথা শুনবেই না। বুঝেছি, তোদের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না আমি। মনে হচ্ছে সোজা অ্যাকশনে যেতে হবে। এরপর পাবেলের সাথে আকাশে মারামারি শুরু হয়ে গেল। ওখানে আকাশ ওদের 7 জন লোককে মেরে শুইয়ে দেয়। অনেকের গায়ে ময়লা লেগে আছে, তাই ওরা ওখান থেকে চলে যায়। পাবেল যাওয়ার আগে আকাশকে অনেক হুমকি দিয়ে চলে যায়। ওরা চলে যাওয়ার পর আকাশ নিজের ঘরে এসে কোনোরকম শার্ট বেরিয়ে পরে রাস্তায় যাওয়ার সময় বড় অফিসার কল দেয়। আকাশ, তুমি যেখানেই থাকো না কেন এক্ষুনি অফিসে চলে এসো। ওকে স্যার। আকাশ অফিসে চলে আসে।
ওখানে একটা ফাইল দেওয়া হয় আকাশকে। ফাইল নিয়ে ওখান থেকে চলে আসে। ফাইল নিয়ে আকাশ বস্তিতে আসার সময় একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। ধাক্কা লেগে সব ফাইলগুলো পড়ে যায়। এতে করে ওদের দুজনের হাতে যা ছিল সব পড়ে যায়। সরি, আমি দেখতে পারিনি। ধাক্কা দিয়ে আবার সরি বলা হচ্ছে? দেখুন, আমি ইচ্ছে করে দিইনি। কোত্থেকে যেসব আজব মানুষগুলো আসে কে জানে। দেখুন, আমি চলে যাচ্ছি, আর ফাইলটা দিয়ে দিন। ইরে ফাইল দিয়ে দেয়। এতক্ষণ ফাইলটা ইরের হাতে ছিল, যা আকাশ ইরে থেকে নিয়ে নেয়। ও নিয়ে বস্তিতে চলে আসে, কেননা এই বস্তির মাঝে আকাশকে থাকতে হবে, নয়তো আকাশের পরিচয় অনেকেই জেনে যেতে পারে। তাই এখানে থাকা বস্তিতে এসে ফাইলগুলো পড়তে থাকে। ফাইল পরে যা বোঝা নিয়েছে আকাশ, ওই দিন আকাশও রান্না করে ওখানে রান্না করতে করতে আকাশ বিরক্ত হয়ে যাচ্ছে, তাই বড় স্যারকে কল দেয়। স্যার, কোন জায়গায় এনে ফেলেছেন আমায়? কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা মানে? এখানে পানি হাতে রান্না সব কিছুতেই সমস্যা। তাহলে একটা কাজ করতে পারো, তুমি খাবার বাইরে থেকে কিনে নিতে পারো। পানি না হয় বাইরে থেকে কিনে নেবে। স্যার, তাহলে তো পকেট পুরোই ফাঁকা হয়ে যাবে। আকাশ, তুমি কি আমার থেকেও নিজের পরিচয় লুকোচ্ছ মনে হয়? তোমার আগে একদিনের খরচ এখন তুমি 1 মাসেও শেষ করতে পারবে না। রাখি স্যার। এদিকে ফাইল পড়া শেষ হলে আকাশ বেরিয়ে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। ব্যাগ নিয়ে বের হওয়ার পর রাস্তায় এসে ওখান থেকে একটা গাড়ি নিয়ে চলে আসে ভার্সিটিতে। ভার্সিটির গেট দিয়ে ভিতরে ঢুকে। তখন অনেক সকাল ছিল, তাই তেমন করেও রেগিং করতে পারেনি। ওখান থেকে প্রিন্সিপাল স্যারের রুমের ভিতরে ঢুকে একটা ফাইল দেখায়। স্যার, নিউ অ্যাডমিশন লাস্ট সেমিস্টার। প্রিন্সিপাল স্যার আকাশকে পা থেকে মাথা অবধি দেখতে থাকে। দেখা শেষ হলে অন্য একটা ভার্সিটির কাজ দেখে তাই কোনো কথা না বলে আকাশের ফাইলে সাইন করে দেয়। তার সাথে প্রয়োজনীয় কাগজপত্রও রেখে দেয়। তাহলে স্যার আমি আসি। আকাশ প্রিন্সিপাল স্যার রুম থেকে বেরিয়ে যায়। তখনই একটা মেয়ের সাথে ধাক্কা খায়। এখানে আসতে না আসতেই ধাক্কা শুরু করে দিয়েছিস? তোকে তো নতুন মনে হচ্ছে। দেখুন, আমি ইচ্ছে করে করিনি। আমি বের হচ্ছিলাম, আপনি নক না করে ঢুকেছেন, তাই আর কি। এই, তোর সাহস কি করে হয় এভাবে মুখে মুখে তর্ক করার, তাও আমার সাথে? আমি কোথায় তর্ক করলাম? দাঁড়া, তোকে আমি দেখে নিব। আগে প্রিন্সিপালের সাথে কথা বলে নেই। রোজ ভিতরে আকাশ ওখান থেকে দৌড়ে চলে আসে মাঠে। ওখানে এসেই আকাশ হাঁপাতে থাকে। যাক বাবা, বেঁচে গেছে। আর একটু হলেই তো। ওইদিকে রোজা প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে আকাশকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর রোজা আকাশকে দেখতে পায়, তাই ওর পিছন থেকে চেঁচিয়ে বলে, এই পারভেজ, এই ছেলেটাকে ধর, তোর পাশে দাঁড়িয়ে আছে। এদিকে রোজা চেঁচানোর আওয়াজ শুনে পাবেল পাশে তাকিয়ে আকাশকে দেখে। ওহ, তাহলে তুই এখানেও চলে এসেছিস? একবার আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিস, এখনও যা এসেছিস রোজার সাথে ঝামেলা শুরু করে দিয়েছিস। রোজা? এই রোজা মেয়েটাকে? পিছনে তাকিয়ে দেখ, তাহলে দেখতে পাবি। আকাশ পিছন তাকিয়ে দেখে রোজা। এই মেয়েটা আমার পিছনে পড়ে আছে কেন? এদিকে রোজা আকাশের সামনে চলে আসে। এই পারভেজ, এই বস্তি মার্কা ছেলেটাকে একটু শিক্ষা দিয়ে দে। তার বলতে এর সাথে এমনিতেই আমার পুরনো হিসাব আছে, আগে ওই হিসাবটা শেষ করে নি। এই বলে ওরা মারতে থাকে আকাশকে। এদিকে আকাশ মার খেতে খেতে পালিয়ে আসবে, তখন ও ভুল করে রোজার সাথে আবারও ধাক্কা খায়। এই, তুই কি জীবনেও ভালো হবি না? রোজা যেই থাপ্পড় দিতে যাবে তার আগেই আকাশ পাশ কাটিয়ে চলে আসে। ওই দিনটা আকাশ অনেক খারাপ যাচ্ছিল। এদিকে কয়েকদিন বস্তিতে থাকতে থাকতে এখানকার মানুষদের সাথে আকাশের অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তাই আকাশ সবসময় ওদের খেয়াল রাখতো। কখনো কারো বিপদ হলে আকাশ ওদের পাশে গিয়ে দাঁড়াতো। এভাবে চলতে থাকে আকাশের দিন। এদিকে তার সাথে আকাশ ভার্সিটিতে যায়, তাই খেয়াল করে রোজা অনেক সুন্দর সেজে করে এসেছে। তাই আকাশ অনেকক্ষণ রোজার দিকে তাকিয়ে থাকে। ব্যাপারটা রোজা খেয়াল করে, যেই আকাশের দিকে তাকাতে যাবে অমনি পাশ কেটেই চলে যায়। ওখানে যেতেই আকাশ কয়েকজন লোকের সাথে ধাক্কা খায়। স্যার, বড় স্যার আপনাকে ডেকেছে। আপনার মোবাইল অফ, সেজন্য আমাদের পাঠিয়েছে। ঠিক আছে, তোমরা যাও, আমি আসতেছি। ওরা চলে যায়। এদিকে আকাশ অফিসে চলে আসে। এখানে এসে বড় স্যারের সাথে কথা বলতে থাকে। স্যার, গুরুত্বপূর্ণ কোনো কথা থাকলে বলেন, নয়তো বস্তিতে কাজ আছে। তাহলে বোঝা যাচ্ছে তুমি বস্তির সাথে নিজেকে মানিয়ে নিয়েছো।
যাক, ভালোই করেছো। তবে একটা কথা, তোমাকে দেখলে যেন যে কেউ বস্তির লোকই মনে করে। হ্যাঁ স্যার, শুধু এই কথা বলার জন্য ডেকেছেন না আরও কিছু কথা বলবেন? গুরুত্বপূর্ণ কথা হলো, আজকের থেকে তোমার কাজ শুরু হবে। এই বস্তিতে কে আসে কে যায় এইগুলো খোঁজখবর তো রাখবেই, তার সাথে ভার্সিটিরও। চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে। তাহলে আমি এখন আসি। আচ্ছা, যাও। আকাশ ওখান থেকে চলে আসে বস্তিতে। ওখানে এসে দেখে অনেকেই ওদের বাড়িতে মেরামত করছে, তাই আকাশ ওর রুমে গিয়ে চেঞ্জ করে বাইরে এসে ওদের সাহায্য করে। ওদের সাহায্য করার সময় হঠাৎ আকাশ খেয়াল করে একটা অচেনা মেয়ে কাপড় পরে ওর পাশে দাঁড়িয়ে ওদের সাহায্য করছে। আকাশ মেয়েটার দিকে এক পলক তাকিয়ে আবারও চোখ নামিয়ে নেয়, কেননা মেয়েটির চেহারা অতটা সুন্দর না হলেও কিন্তু অনেক মায়াবী মায়াবী লাগছিল। ওখানে থাকা সবাই মিলে কাজ শেষ করলো। তখন মেয়েটি আকাশকে বলে, ধন্যবাদ আপনাকে। আশ্চর্য, আমাকে কেন ধন্যবাদ দিচ্ছেন? এই যে এই মানুষদের সাহায্য করছেন। আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি ভিতরে গিয়ে আর আসবেন না, কিন্তু এখন দেখছি আপনি কাজ করে চলে এসেছেন। ও, তা বলেন। আমি তো কি নাকি ভেবে নিয়েছি। আচ্ছা, আপনাকে তো এর আগে কখনো দেখিনি। হ্যাঁ, আমি এখানে গতকাল রাতে এসেছি, তাই ঘরটা একটু ঠিক করতেছি। তো আপনি কি এখানে একাই থাকেন? কেন বলুন তো? না, এমনি, কারণ একটা মেয়ে এভাবে রাতে একা একা থাকবে তাই বলছিলাম। সমস্যা নেই, আমি থাকতে পারবো, কিন্তু আপনাকে দেখতে অনেক ভালো মনে হচ্ছে। তাহলে আপনি এখানে কেন থাকছেন? কি করব, বিয়ে করিনি, তাই কোনো ফ্ল্যাটে উঠতে পারিনি, তাই এই বস্তিতে থাকি 5 বছর ধরে। কিন্তু আপনি কেন? আমারও সেম অবস্থা। তাহলে কোন ঘরটায় আপনি থাকবেন? ওই যে সামনের ঘরটায়। আচ্ছা, আমার কাজে সাহায্য করছেন, ধন্যবাদ। রাতে এসে কফি খেয়ে যাবেন। এখানে কপি? তা আপনি কি করেন? না মানে এইরকম কিছু একটা। আমি ভার্সিটিতে পড়ি, এখান থেকে ভার্সিটিও কাছে। আচ্ছা, বাকি কথা রাতে যখন আসবে তখন বলবো। তাহলে যাই। আকাশ ওখান থেকে এসে গোসল করে নেয়। গোসল করা শেষ হলে খাবার খায়। এদিকে আকাশ ভাবতে থাকে, এ রহমত একটা মায়াবী এখানে থাকে, যদিও একটু কালো, তবে চেহারাটা অনেক মায়াবী। ভাবতে ভাবতে আকাশ ঘুমিয়ে যায়। সন্ধ্যার পর আকাশ ঈশার রুমের দিকে যেতে থাকে। রুমের দরজা আটকানো ছিল, তাই আকাশ দরজা টোকা দেয়। এর ফলে ইরা ভিতর থেকে বলে, বাইরে কে? আমাকে সন্ধ্যার পর আসতে বলছেন? ও আপনি, দাঁড়ান দরজা খুলে দিচ্ছি। ইরা দরজা খুলে দেয়। এদিকে আকাশ ভিতরে গিয়ে ইরার সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে ইরা থেকে ইরা সম্পর্কে জানে, তার সাথে ইরাও আকাশের সম্পর্কে জানে। এভাবে রাত হওয়া যাওয়াতে আকাশ বের হয়ে চলে আসে ওর বাসায়। ওখানে এসে আকাশ শুয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ বের হয়ে দেখে ইরা দাঁড়িয়ে আছে। তখন আকাশ ইরাকে গিয়ে বলে, দাঁড়িয়ে আছেন যে? দুজনে যেহেতু একই ভার্সিটিতে যাব, তাহলে একসাথেই যাই। এদিকে মেয়েটার কথা শুনে আকাশ ভাবতে থাকে, আচ্ছা, মেয়েটার মনে কোনো কুমতলব নেই তো? কি ভাবছেন? কিছু না। হ্যাঁ, চলুন তাহলে একসাথে যাওয়া যাক। ওরা দুজনে হাঁটতে থাকে। কিছু দূর এসে ট্যাক্সিতে উঠে পড়ে। ওরা ট্যাক্সি করে চলে আসে ভার্সিটিতে। ওখান থেকে নেমে ওরা যে রুমের দিকে যাবে, তখন রোজা ওর পাপেল ওদের ডাক দেয়। এ ছেলে, এদিকে আয়। কিন্তু আকাশ ওদিকে আসতে চাইছে না, তাই এবার রোজা ওদের বলে, ওহ, ওইদিকে কি আসবি নাকি মার খাবি? আসতেছি। আকাশ ওদের সামনে গেলে ওরা আকাশকে নানানভাবে অপমান করে, যা এরা দূর থেকে দাঁড়িয়ে বুঝতে পারে। আকাশ সব কথা শুনে ক্লাসে আসে। ওখানে আকাশ লক্ষ্য করে কিছু কিছু ছেলে ক্লাসে ভিতরে ড্রাগসের ব্যবসা করছে। ওরা একজন আরেকজনকে ড্রাগস দিচ্ছে। আকাশ ওই ছেলেগুলোকে চিনে রাখে, কেননা এদের মাধ্যমে আকাশ অনেক জায়গায় পৌঁছতে পারবে। ওই দিন আকাশ ক্লাস শেষ করে একটা জায়গায় আসে। ওই জায়গাটা একটা সমুদ্রের ধারে। ওখানে আসার কারণ হচ্ছে আকাশের বেশিরভাগই হাতিয়ার এখানে রাখা হয়। ওখানে আকাশ নিজের প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে বস্তিতে। ওখানে এসে নিজের রুম থেকে চলে যায় নিজের রুমে। কিছুক্ষণ পরে কেউ দরজায় টোকা দেয়। দরজা খুলে তাকিয়ে দেখে ইরা। আপনি এখানে? ভার্সিটির ক্লাস শেষে আমার জন্য অপেক্ষা কেন করেননি? যাও এসেছেন সন্ধ্যার দিকে। আমার ক্লাস তো 1 ঘন্টা শেষ হয়ে যায়। ওখান থেকে কিছু টুকটাক কাজ করি, নয়তো খাবার খরচ কোথায় পাবো? আমার 3 ঘন্টা হয় ক্লাস,
তবুও ঠিক বলছেন, আমিও অন্য বাসায় কাজ করি, বুঝতেই তো পারছেন। ভেতরে এসে কথা বলেন। থাক, পড়তে বসবো। আচ্ছা, এই ছেলেগুলো কারা? ছেলেগুলোর কথা শুনে আকাশ অনেকটা আশ্চর্য হয়ে যায়, কেননা ছেলেগুলোর কথা ইরা কি করে জানলো তা ভেবে। আপনি কি করে জানেন ওই ছেলের কথা? আরে, আপনি যখন ভার্সিটিতে গিয়েছেন তখন দেখলাম একটা ছেলে আপনাকে কি যেন বলছিল, মনে হচ্ছে আপনাকে র্যাগিং করছিল। ওই ছেলে? আসলে আমরা তো বসতিতে থাকি, আর এখানে থাকা কাউকে তো তেমন ভালো করে চিনি না বা চোখে দেখি না, তাই। ও, তাই বলেন। আচ্ছা, আমি এখন যাই। এদিকে ইরা চলে যায়। ইরা যাওয়ার পর আকাশ রাতে বেরিয়ে পড়ে, বেরিয়ে ভার্সিটিতে যায়। ওখানে যে যে ছেলেগুলো এই ড্রাগস বিক্রি করে, আকাশ ওদের ধরে সিক্রেট রুমে নিয়ে আসে। ওদের উপর অনেক রকম টর্চারও করে। ওদের মুখ থেকে কোনো নাম বের করতে পারেনি, তাই আকাশ একটু চিন্তিত, কেননা ওদের মুখ থেকে যে করে হোক নাম আকাশ বের করবেই। তাই অনেক ভয়ঙ্করভাবে ওদের শাস্তি দেয়। ওই শাস্তি ওরা সহ্য না করতে পেরে ওরা কয়েকজনের নাম বলে। আকাশ ওদের ওখানে আটকে রাখে, কেননা ওদের ছেড়ে দিলে বাকিরা বুঝে যাবে সব কিছু, কেননা ওদের ধরা পর্যন্ত এদের ছাড়া যাবে না। ওদের এখানে রেখে আকাশ বস্তিতে চলে আসে। বস্তিতে এসে দেখে ইরাও রুমের সামনে দরজা খুলে ভিতরে ঢুকছে। যদিও ইরা আকাশকে দেখেনি, তাই আকাশ চুপি চুপি দরজা খুলে ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে আকাশ ভাবতে থাকে, এ মেয়েটা এত রাতে বাইরে কেন? কোনো গন্ডগোল হয়নি তো? পরের দিন সকালে আবারও ইরা আকাশের থেকে বের হয়ে যায়। ভার্সিটিতে গিয়ে ওরা জানতে পারে ভার্সিটিতে থেকে কে বা কারা ভার্সিটির কয়েকজন ছেলেকে ধরে নিয়ে গেছে, কিন্তু কোথায় আছে ওরা এই ব্যাপারে কেউ কিছুই জানে না। কিছুই তো বুঝতে পারছি না, ভার্সিটির ছেলেদের তুলে নিয়ে গিয়ে কারই বা কি লাভ হবে? মনে হয় ওদের বাবা মায়ের থেকে পাউন্ড নেবে। হতেও পারে। এরই মধ্যে রোজা ও পাবেল এসে হাজির। এই দাঁড়া তুই, ওই ছেলেদের নেওয়ার পিছনে তোর হাত নেই তো? কি বলছেন? আমি কিভাবে? কারণ ওরা তোকে মেরেছিল, সেই জন্য তুই ওদেরকে। ওই ঘটনা তো 20 দিন হয়ে গেছে, এতদিন পর কেন নিতে যাব বলেন? আমার তো তোদেরকেই সন্দেহ হচ্ছে। আর তোর দুজন কি ভাই বোন নাকি, যে দুজনেই একই রকম ময়লা জামাকাপড় পরে আসিস? আসলে আমরা দুজনেই। বস্তিতে থাকিস তাই তো? হ্যাঁ, থাকি। দেখ, যদি আমি জানতে পারি এর পিছনে তোর হাত আছে, তাহলে তোকে কি হাল করব নিজেও বুঝতে পারবি না। আকাশ ক্লাসে চলে যায়। এদিকে দুপুরে আকাশ চলে আসে অফিসে। অফিসে এসে বড় স্যারের কাছে যায়। স্যার, আসবো কি? হ্যাঁ আসো। ওই দিকটা কোনো খবর পেলে? ভার্সিটিতে দুজন ড্রাগস বিক্রি করা ছেলেকে ধরেছি। ওদের থেকে অনেকেরই নাম বের করেছি। তার উপর ওখানে থাকে পাবেল ও রোজা। এদের দুজনেই ডিটেলস আমাকে যত তাড়াতাড়ি পারেন একটু সংগ্রহ করে দিবেন। তাই হবে, তুমি ওদের ছবি দিয়ে যাও, বাকিটা আমি সামলে নেব। এদিকে আকাশ ওখান থেকে চলে এসে বস্তিতে। ঠিক আছে আকাশ, তাই হবে। তুমি তাহলে এখন আসতে পারো। স্যার, আজ রাতে আমি একটা মিশনে যাব, তাই 5 জন লোক রেডি রাখবেন। আমি রাতে আসব। কিসের মিশন? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। স্যার, ওই মিশন সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না। শুধু আমার জন্য লোক রাখবেন। যদি না রাখতে পারেন তাহলে বলে দিবেন। এখন আসি তাহলে। এদিকে আকাশ চলে আসে। অন্যদিকে বস্তিতে আসতে আসতে সন্ধে হয়ে যায়। ওখানে এসে খেয়াল করে ইরার রুমের দরজা বন্ধ, তাই আকাশ ওর রুমে চলে গেল। ওখানে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। খাবার খেয়ে রাত 8টায় আকাশ বের হয়ে অফিসে চলে আসে। অফিসে এসে নিজের পোশাক পরে নেয়, যে পোশাকে আকাশের শরীরে একটা পশমও দেখা যায় না। গায়ে কালো ব্লুড প্রুফ জ্যাকেট, পরনে প্যান্ট, পায়ে কালো বুট, চোখে হলোগ্রাম চশমা। এক কথা দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগছিল। এদিকে আকাশের সাথে যারা যারা যাবে ওরা একই রকম পোশাক পরেছিল। ওরা ওখান থেকে একটা হেলিকপ্টারে ওঠে। হেলিকপ্টার সোজা একটা আইল্যান্ডের কাছে আসে। আইল্যান্ডের কাছে আসলে ওরা 5 জন লাফ দেয় ওখান থেকে। প্যারাশুটের মাধ্যমে ওই আইল্যান্ডের ভিতরে এসে নামে। তোমাদের মধ্যে একজন থাকবে বাহিরে, সে দ্রুত গিয়ে শ্যুট করবে। বাকিরা আমার সাথে আসো, সবাই হলোগ্রাম অন করে নাও, তাহলে শত্রুদের দেখতে পারবে। ওরা আকাশের কথায় হ্যাঁ বলে ভিতরে যেতে থাকে। ওরা ভিতরে যেতে যেতে অনেকজন লোককে দেখতে পায়। যাকে ভিতরে দেখছে তাকেই মেরে ফেলছে। এভাবে অনেক লোকদের মেরে ফেলেছে ওরা। এদিকে যতই সামনে এগোচ্ছে ততই বিপদ আরও বাড়ছে, কেননা সামনে অনেক লাইন ডিফাইন আছে।
যা উপর থেকে পা পড়লে বাঁচার আশঙ্কা 1%ই আছে। তা ওদের অনেক সাবধানে যেতে হচ্ছে। তোমরা হলোগ্রাম সেটিং পাল্টে নাও, মানুষের অস্তিত্ব বদলে লাইটম্যানের অপশনটা দিয়ে রাখো, তাহলে এই চশমায় লাইটম্যানগুলো দেখতে সাহায্য করবে। ওরা তাই করলো। লাইটম্যান অপশন অন করতে 20 থেকে 25টা দেখতে পেলো। ওরা সাবধানে ওই জায়গায় পার হলো। ওই জায়গায় পার হওয়ার সময় ওদের ওপর অনেক আক্রমণ হতে থাকে। এতে করে ওদের মধ্যে একজনের পায়ে গুলি লাগে, কিন্তু প্যান্টের ভিতর ব্লুড প্রুফ কভার থাকায় বেঁচে গেল। ওরা ওই পাল্টা গুলি করতে থাকে, কিন্তু অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তাই সেটিং চেঞ্জ করে আবারও আগের মতো করে নেয়। এবার সব কিছু দেখতে পাচ্ছে। এবার থেকে একে একে ওদের মারতে থাকে, সাথে ভিতরে ঢুকতে থাকে। অনেক ভিতরে গিয়ে ওরা সবাইকে মেরে ফেলে। এখন শুধুমাত্র এই জায়গায় একটা টাইম বোম সেট করে দিলেই এই জায়গা ধ্বংস হয়ে যাবে। তখন দরজা বাড়ি দেওয়ার শব্দ এলো। কোথাও থেকে দরজা টোকার শব্দ আসছে। তোমরা এখানে দাঁড়াও, আমি দেখছি। আকাশ দরজা খুলে দেখে ইরা। এদিকে ইরা এখানে কি করে আসবে? আকাশ কিছুই বুঝতে পারছে না। তাই ইরার কাছে গিয়ে, আপনি এখানে কি করছেন? আমাকে ওরা তুলে নিয়ে এসেছে। চলুন আমার সাথে। আমি যাব না, বাইরে অনেক বিপদ। দেখুন, বাইরে কোনো বিপদ নেই, তাই আপনি সেফলি আমার সাথে আসতে পারেন। ভিতরে কি আর কোনো মেয়ে আছে? না, আমি একা আছি এখানে। তাহলে আমার সাথে আসেন। আকাশ ওর হাত বাড়িয়ে দিল। ইরাও হাত বাড়িয়ে দেয়। আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে বের হয়ে আসে। আসার সামনে টাইম অন করে নেয়। ওরা ওখান থেকে চলে আসে। কিছু দূর এসে হেলিকপ্টার থেকে দড়ি ফেলে ওরা একে একে দড়ি বেয়ে উপরে হেলিকপ্টার উঠে গিয়ে পড়ে। আকাশ ইরাকে কাঁধে নিয়ে উপরে উঠে আসে। ইরা আইল্যান্ড থেকে কিছুটা দূরে আসলেই ওই আইল্যান্ডটা বোমের কারণে পুরো আইল্যান্ড ধ্বংস হয়ে যায়। আর একটু হলে তো আপনি এখানে মারা যেতেন। আমি আপনাদের কথা শুনে টোকা দেই, কারণ আমার ক্ষুধা লাগছিল সেজন্য। এই নিন খাবার, আপনি এগুলো খেয়ে খিদে মেটান। ইরা আকাশের হাত থেকে প্যাকেটটা নিয়ে নেয়। চিকেন খেতে থাকে। খাওয়া শেষ হলে আকাশ এবার ইরাকে প্রশ্ন করে, আচ্ছা, ওরা আপনাকে এখানে কি করে আনলো? কিন্তু আপনাদের পরিচয় কি? এবার তো হেলমেট খুলতে পারেন। তা সম্ভব না। এভাবে 5 জন আমরা কেউ কারোর নাম তো দূরের কথা, চেহারাও কাউকে দেখিনি, তাই দেখতে পারবেন না। এখন বলেন, কিভাবে এখানে আসলেন? আমি ভার্সিটি থেকে ফিরছিলাম, তখন কয়েকজন লোক আমার সামনে এসে আমাকে অজ্ঞান করে ফেলে। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। আপনি থাকেন কোথায়? বস্তিতে। বস্তিতে? কিন্তু আপনাকে তো দেখে তো বস্তির মেয়ে মনে হচ্ছে না, কেননা আপনার পোশাক তো তেমন না। আসলে আমি ভার্সিটিতে গিয়েছি, তাই ওখানে যেতে তো ভালো পোশাক পরতে হয়, সেজন্য। এদিকে আকাশ ভালো করে বুঝতে পারছে ইরা মিথ্যে কথা বলছে, কেননা ইরা তো আকাশের সাথে গিয়েছিল ভার্সিটিতে, তখন তো অন্য একটা মেয়ের পোশাক ছিল, কিন্তু এখন তো আরেকটা পোশাক। আকাশ সবটা বোঝাও ইরাকে প্রশ্ন করলো না আর। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, কিন্তু আমাকে নিয়ে এখন কোথায় যাচ্ছেন? তার আগে এটা বলেন, আপনাকে কোথায় নামিয়ে দিতে হবে? আমি যেখানে থাকি ওই বস্তির পাশে। পাইলট, ওই জায়গার উপর দিয়ে যাও, ওনাকে নামাতে হবে। পাইলট ওই জায়গার দিকে যেতে থাকে। বস্তির কাছাকাছি একটা জায়গায় এসে হেলিকপ্টার থামে। দড়ি বেয়ে কি নিচে নামতে পারবেন? না। এরপর আকাশ ইরাকে আবারও কোলে নেয়। এবার ওপর থেকে ওরা দড়ি ছাড়ছে আর ওরা নিচে নামছে। নিচে নামিয়ে দিয়ে আকাশ যেই আবার উপরে উঠতে যাবে, তখনই ইরা বলে, যাওয়ার আগে আপনার নামটা তো বলে যাবেন। নামটা না হয় পরে জানতে পারবেন। আকাশ ওখান থেকে হেলিকপ্টার উঠে যায়। ইরাও ওখান থেকে বস্তিতে ঢুকে নিজের রুমে চলে যায়। উফ, একটুর জন্য বেঁচে গেছি। যদি ওনারা না আসতো তাহলে তো আজকে আমার কি যে হয়ে যেত। এদিকে আকাশ অফিসে এসে ওর পোশাক চেঞ্জ করে আবারও বস্তিতে চলে আসে চুপি চুপি। অনেক সাবধান থেকে আকাশ ভিতরে ঢুকে যায়। এদিকে পরের দিন সকালে আকাশ ঘুম থেকে ওঠে, তখনই সকাল 10টা। ঘুম থেকে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে ইরা। কার সাথে ঝগড়া করছে, তাই আকাশ ওখানে যায়। কি হয়েছে? আপনি এভাবে কার সাথে? আরে আমি তো ফোনে কথা বলছি। তাই বলে এত জোরে? কি করব, যার সাথে কথা বলছি ও আবার কানে একটু কম শুনে, তাই জোরে বলতে হচ্ছে। কিন্তু আপনি এখানে ভার্সিটিতে যাবেন না? আসলে রাতে ঘুম হয়নি, তাই ঘুমের ওষুধ খেয়েছিলাম, কিন্তু আপনি নিজেও তো দেখি যাননি। আরে বলবেন না, আমি নিজেও ঘুমাতে পারি না। ঘুমাবে কি করে? রাত 4টায় এখানে এসেছো।
ঘুমানোর সময় পেলে কোথায়? মনে মনে কথাটা বললাম। কিছু কি ভাবছেন? না, ওরা কথা বলার মাঝে কয়েকজন লোক আসলো এই বস্তিটা ভাঙতে। ওরা বস্তি ভাঙার জন্য সব রকমের গাড়ি নিয়ে এসেছে, সাথে কিছু পুলিশও উকিলকে নিয়ে এসেছে। আকাশ ওনাদের সাথে কথা বলে জানতে পারে এই জায়গা নাকি একজন কিনে নিয়েছে, তাই ও লোকটা এই জায়গায় খালি করতে চাচ্ছে। এদিকে এখানে থাকা মানুষগুলো তো অনেক অসহায় হয়ে আছে, কেননা এখান থেকে চলে গেলে ওদের থাকার মতো কোনো জায়গা নেই। সেজন্য দেখুন, আপনার কাগজপত্র বের করেন। ওই বস্তির ছেলে, তুই কাগজপত্র সম্পর্কে কি বুঝবি? হ্যাঁ, আপনাকে দেখাতে বলছি, দেখান। দেখুন, এই কাগজটা নকল, তাই আপনারা এখান থেকে আসতে পারবেন না। কি? তোর মাথা ঠিক আছে তো? এই কাগজ আমরা নিজেরা চেক করে নিয়েছি, এটার কিছুদিন নকল হতে পারে না। এটা যে কতটা আসল তা আপনার পেট দেখে বোঝা যাচ্ছে, তাই আপনি এখান থেকে যাবেন কিনা তা বলেন, নয়তো আমি বড় কোনো অফিসারকে এখানে ডাকবো। পুলিশ অফিসার আকাশের কথা বুঝতে পারে, এই কাগজপত্র অনেক ভালো করে বুঝতে পারে, নয়তো উকিল নিজের হাতে তৈরি করার পরও কী করে বুঝে গেল সেটা ভাবছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। পুলিশ ওখান থেকে চলে যায়। এদিকে ওরা যাওয়ার পর বাকি সবাই আকাশের প্রশংসা করতে থাকে। ওরা ওখানে আকাশে আগের চেয়ে অনেক ভরসা করতে শুরু করে দিয়েছে। সত্যি আজকে ভার্সিটিতে না গিয়ে ভালো করেছেন, নয়তো ফিরে এসে এই বস্তি আমরা আর দেখতে পেতাম না। তা ঠিক বলছেন। তাহলে এখন কি করবেন? ভাবছি একটু ঘুরতে বের হব, কিন্তু কার সাথে যাব, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। এদিকে আকাশ ইরার মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে ইরা আকাশের সাথে যেতে চাইছে। আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি আপনাকে নিয়ে যাব। সত্যি? তাহলে ভালো কিছু জামা পরে নিন। আপনি তাহলে 15 মিনিট অপেক্ষা করেন। এদিকে ইরা চলে যায় রেডি হওয়ার জন্য। অন্যদিকে আকাশ ভাবে ইরা কেন আকাশের সাথে যাওয়ার জন্য হ্যাঁ বলে দিল। এইসব ভাবতে ভাবতে আকাশ নিজেও রেডি হয়ে বেরিয়ে গেল। ওরা দুজনে বসে থেকে বের হয়ে রাস্তায় চলে আসে। ওখান থেকে একটা ট্যাক্সিতে উঠে পড়ে এবং একটা সমুদ্রের কাছে আসে। ওখানে আকাশ ট্যাক্সি ভাড়া দিয়ে দেয়। ভাড়া দিয়ে ওরা হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পরেই ইরা পরে গিয়ে পায়ে ব্যথা পায়। পরে গেলেন কি করে? জানি না, মনে হচ্ছে কোনো কিছুর সাথে। বুঝতে পেরেছি। এখন তাহলে উঠে হাঁটা ধরেন। আপনার হাতটা বাড়িয়ে দিন। আকাশ হাত বেরিয়ে দেয়, কিন্তু ইরা উঠতে যাবে তখনই ও পায়ে ব্যথা অনুভব করে, তাই দাঁড়াতে পেরেও হাঁটতে পারছে না। আমি তো হাঁটতে পারছি না। আঘাতটা মনে হয় একটু বেশি লেগেছে। এখন কি করা যায়? হাঁটবেন কি করে? তাই তো ভাবছি, এখন বাসায় যাব কি করে? আপনি কিছু না মনে করলে আপনাকে কোলে নিয়ে যেতে হবে। কি কোলে? এছাড়া আর কোনো উপায় নেই। তবে একটা উপায় আছে, চাইলে আমার কোলে না উঠে যে কারো কোলে উঠতে পারেন। না থাক, তাহলে আপনিই কোলে নিন। অপরিচিত কারো কোলে ওঠার থেকে পরিচিত মানুষের কোলে ওঠাই ভালো। ইরা আকাশের কোলে উঠে পড়ে। আকাশ ইরাকে নিয়ে হাঁটতে থাকে, কেননা ওরা ওখানে পাহাড়ে উঠতে পারেনি, তাই এখন আকাশ ইরাকে নিয়ে পাহাড়ে উঠবে। আপনি তো দেখি অনেক হালকা। কি বলছেন? 60 কেজি আপনার থেকে হালকা মনে হচ্ছে? একটু কমই মনে হচ্ছে। আচ্ছা, আমাকে নিয়ে পাহাড়ে উঠতে তো আপনার কষ্ট হয়ে যাবে। কিছু হবে না, আপনি শুধু নড়াচড়া না করলেই হয়। তাহলে আপনার ডান হাতটা হয়তো একটু উপরে উঠান, না হলে একটু নিচে উঠিয়ে ধরেন। মানে? এখন যে জায়গায় হাত দিয়ে ধরে আছেন ওই জায়গা ছাড়া বাকি জায়গায় ধরতে পারেন। এদিকে ইরার কথায় আকাশ কিছু একটা আন্দাজ করতে পেরেছে, তাই ভালো করে অনুভব করে আকাশ অনেক লজ্জা পায়। বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে। ঠিক আছে, এত কষ্ট করছেন আমার জন্য, তাই এটুকু স্যার তো দিতেই পারি। তাহলে কি এই জায়গায় এখনো ধরে রাখবো? এই না না। এদিকে আকাশ ইরাকে নিয়ে পাহাড়ে ওঠে। তবে এখানে ওঠার জন্য গাড়ির ব্যবস্থা আছে, তাই আকাশ ইরাকে গাড়িতে করে নিয়ে উপরে যায়। ওখানে ইরাকে কোলে থেকে নামিয়ে দাঁড় করায়। ইরা এক পায়ে দাঁড়িয়ে সমুদ্র দেখছে। অনেক সুন্দর তো, সত্যি অসাধারণ জায়গাটা। ওরা ওখানে অনেকক্ষণ থেকে নিচে চলে যায়। নিচে নামার পর নিন, কোলে নিন, কিন্তু এবার হাতটা ওখানে রাখবেন না। কোন জায়গায়? আকাশের কথায় ইরা এবার রাগী লোক নিয়ে তাকিয়েছে আকাশের দিকে। আরে এভাবে তাকাবেন না, ভয় করতেছে। আকাশের কথা শুনে ইরা হেসে দেয়।
আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইরা হাসি দেখছে। সত্যি কত মায়া এই হাসিতে। আর আসল পরিচয়টা তো আমাকে জানতেই হবে, কেননা ওই রাতে ঘটনার পর তো। কি ভাবছেন? এক পায়ে দাঁড়াতে দাঁড়াতে তো আমার পায়ে ব্যথা করছে। ইরার কথায় আকাশও ইরাকে কোলে নেয়, কিন্তু এবার আকাশ থেকে একটু ভারী মনে হচ্ছে। আপনি হঠাৎ এভাবে হাঁটতেছেন কেন? ঠিক করে ধরুন আমাকে। ধরার মতো করে কিছু খুঁজে পাচ্ছি না, সেজন্য ধরতে পারছি না। এরপর ইরা কি যেন ভাবতে থাকে। ভাবা শেষ হয়ে ইরা নিজে আকাশের ডান হাত ওখানে রাখে। এতে আকাশ কিছুটা অবাক হয়। অবাক হওয়ার কিছুই নেই, অনেকটা পথ যেতে হবে, তাই আমি চাই না আমাকে কোলে নিয়ে আপনার অসুবিধা হোক। তবে এতটুকু বলবো, নিজেকে একটু কন্ট্রোল রাখবেন। তাই হবে। এদিকে আকাশ ইরাকে নিয়ে হাঁটছে, অন্যদিকে ইরা বারবার আকাশের দিকে লুকিয়ে মুসকি মুসকি হাসছে। ওখান থেকে ওরা সমুদ্রের কাছে রাস্তায় চলে এলো। সমুদ্রে এখানে বালু থাকায় এ জায়গায় কোনো গাড়ি নেই। ওখান থেকে ট্যাক্সি করে আকাশ ইরাকে হসপিটালে নিয়ে আসে। ওখানে ডক্টর ইরা পা বেঁধে দেয়, সাথেও বলে 4 থেকে 5 দিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ওখান থেকে আকাশ ইরাকে নিয়ে বস্তিতে চলে আসে। ওখানে ইরাকে রুমে গিয়ে দিয়ে আসে। আপনি তাহলে রেস্ট করেন, আমি খাবার রান্না করে আপনার জন্য একসাথেই নিয়ে আসবো। আমার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হচ্ছে। কোনো ব্যাপার না। আকাশ ওখান থেকে এসে ফ্রেশ হয়ে নেয়। এরপর রান্না করে ইরার কাছে নিয়ে যায় এবং ইরাকে খাইয়ে দেয়। এদিকে ইরা খেতে খেতে কিছুটা চোখের পানি ফেলে দেয়। কাঁদছেন কেন? আমি আপনার কেউই হই না, অথচ আমার জন্য কত কি করছেন। আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমার ক্ষতি করতে চাননি, শুধু। দেখুন, ওটার জন্য আমি দুঃখিত। আপনি একটা পিচ্ছিল জামা পরেছেন, হাত দিয়ে ধরলেই পিচ্ছিল খায়, তাই ধরার জন্য। থাক, বলতে হবে না। এখন আমি একা একা থাকবো কি করে এখানে? খাবোই বা কি? চিন্তা করবেন না, আমি আপনার জন্য না হয় খাবার নিয়ে আসবো। বাকি কাজটা না হয় একটু হেল্প করে দিলাম। ঠিক আছে। তাহলে আমি যাই, রাতে দরকার হলে আমাকে কল দিবেন। নাম্বার তো নেই। দরকার হলে কল দিবেন। আচ্ছা। আকাশ নিজের রুমে চলে আসে। ওই রাতে আকাশকে আসিফ কল দেয়। হ্যাঁ বলো আসিফ। স্যার, একটা বলার ছিল। কি কথা? কথাটা হলো, আপনাকে একবার অফিসে আসতে হবে। তাই বলে এত রাতে? জি স্যার, অনেক আর্জেন্ট। আচ্ছা, আসতেছি। এদিকে আকাশ অফিসে যাওয়ার আগে ইরাকে কল দিয়ে জিজ্ঞেস করে ওর কোনো সাহায্য লাগবে কিনা, কেননা আকাশ এখান থেকে বের হয়ে গেলে কখন আসে ঠিক নেই। কিন্তু ইরা জানিয়ে দেয় কলে কোনো সমস্যা হচ্ছে না। তাই আকাশ অফিসের দিকে চলে যায়। এত জরুরিভাবে ডেকেছেন? তুমি যে দুজনকে তোমার সেফ হাউসে রেখেছো, ওরা এখন কোথায়? ওরা তো এখন ওখানে আটকে আছে। আরও একটা মিশন আছে, ওইটা শেষ না হওয়া পর্যন্ত ওদের ছাড়ছি না। তাই বলে এতদিন ওদের আটকে রাখবে? দেখুন স্যার, আমি আগেও আপনাদের বলেছি, আমি শুধুমাত্র এখানে কাজ করতে এসেছি। আপনারা আমাকে আমার দেশ থেকে নিয়ে এসেছেন কাজের জন্য, তাই আমি আমার মতো করে কাজটা শেষ করে চলে যাব। পথে যদি আপনারা এইভাবে ব্যাঘাত করেন, তাহলে আমি আমার দেশের সাথে কন্ট্যাক্ট করে চলে যাব। আরে তুমি রেগে যাচ্ছ কেন? ঠিক আছে ঠিক আছে, তুমি যেইভাবে কাজ করতে হয় সেইভাবে কাজ করো, শুধু মাঝে মাঝে আমাকে একটু জানিয়ে রাখলেই হবে। প্রয়োজন হলে অবশ্যই জানাবো। তাহলে স্যার এখন চলি। এদিকে আকাশ চলে আসে। ওখান থেকে একটা বস্তিতে রুমে চলে আসে। ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে আকাশ সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে ইরাজনের নাস্তা নিয়ে রুমের দিকে যেতে থাকে। দরজা বন্ধ ছিল, তাই টোকা দিতে খুলে গেল। ভেতর গিয়ে দেখে ইরা মোবাইল টিপতেছে। ও, আপনি এসেছেন? তো এখন কেমন লাগছে? কিছুটা ভালো। এগুলো খেয়ে রেস্ট করেন, আমি একটু বের হব। আস্তে আস্তে বিকাল হবে, তাই এই বক্সে আপনার দুপুরে খাবার এনেছি। এখানে পানি রাখা আছে, দুপুরে খেয়ে নেবেন। আশা করি অন্য কোনো সমস্যা হবে না আর। এই তো বুঝলাম, কিন্তু আমার তো গোসল করতে হবে, একা একা তো পারবো না। তাই আপনি যদি। তাহলে নাস্তা করে নিন। এদিকে আপনার জন্য গোসলের ব্যবস্থা করতেছি। ইরা নাস্তা করতে থাকে। অন্যদিকে আকাশ সব কিছু ঠিক করে নেয় ওয়াশরুমের ভিতরে। ইরা খাওয়া হয়ে গেলে ইরাকে ধরে নিয়ে ছোট একটা আলমারির কাছে যায়। ওখান থেকে ইরাও জামা এবং যাবতীয় কাপড় নিয়ে নেয়। হয়ে গেছে।
আবারও ইরাকে নিয়ে ওয়াশরুমের ভিতরে একটা চেয়ারে বসায়, বেন্ডিস করে পাটা একটু চেয়ারের উপর রাখে যাতে করে ওই পা না ভেজে। এবার তাহলে তাড়াতাড়ি গোসল করে বের হবেন, আমাকে আবার বের হতে হবে। ইরা গোসল শেষ করে জামা বদলিয়ে ওইগুলো ধুয়ে বের হয়। 45 মিনিট পর ইরা বের হয়। এদিকে আকাশ ইরার দিকে তাকিয়েছে, কেননা ভেজা চুলে ইরাকে অনেক ভালোই লাগছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আমাকে ধরুন। আকাশ ইরাকে ধরে দড়িতর জামাগুলো শুকানোর জন্য দেয়। এরপর ইরাকে নিয়ে বিছানার উপর রাখে। তবে আজকে ইরাকে একটু বেশি সুন্দর লাগছে, কেননা আগের মুখ অনেকটা কালো ছিল, কিন্তু আজকে অনেক সুন্দর। কি দেখছেন? কিছু না। তাহলে আমি যাই, এখানে সব রাখা আছে। আকাশ চলে আসে অফিসে এসে আজকে আবারও অনেকজন লোক নিয়ে বেরিয়ে পড়ে, কেননা এই মিশনটা শেষ হলে ওদের ছেড়ে দেওয়া হবে। তাই আজকে মিশনটা হবে জঙ্গলের ভিতরে। তাই আগের মতো সব কিছু নিয়ে নেয়। ওরা ওখানে গিয়ে খুঁজতে থাকে, কিন্তু কোনো কিছু ওদের চোখে পড়ে না। তাই ওরা একটা ক্যামেরা বের করে, ওই ক্যামেরার সাথে জঙ্গলের ভিতরে কোনো ধাতু থাকলে তাই এই ক্যামেরা ধরা পড়বে। ঠিক তাই হলো, অনেক দূরে একটা ধাতুর সন্ধান পেল। তাই ওখানে ওরা চলে গেল। ওখানে গিয়ে ম্যানহোলের ঢাকনার মতো একটা প্লেট দেখতে পেল। ওই প্লেট সরিয়ে ওরা ভেতরে যেতে থাকে। তাও 10 জন এসেছে। ওরা ভেতরে গিয়ে একে একে ওরা সবাইকে মারতে থাকে। ওদেরও গুলি লাগে, কিন্তু পোশাক বুলেট প্রুফ হওয়ায় কোনো আঘাত লাগেনি ওদের। আসিফ, তুমি এদিকে যাও, 4 জনকে নিয়ে আমি বাকি 4 জনকে নিয়ে এদিকে যাচ্ছি। ওরা ভাগ হয়ে ভিতরে যেতে থাকে। এরপর ওখান থেকে আবার আলাদা আলাদা ভাগ হয়ে ভিতরে গিয়ে একে একে ওদের সবাইকে মারতে থাকে। কিন্তু আজকে বাড়তি কোনো লোককে পেল না ওরা। তাই প্রতিটা জায়গায় বোম রেখে এসেছে, যা রিমোট দিয়ে ব্লাস্ট করবে। ওখান থেকে বের হয়ে ওরা উপরে আসে এবং ওই জায়গায় ব্লাস্ট করে দেয়। এই খবরটা মিস্টার ডেভিলের কাছে পৌঁছে যায়, কেননা আকাশ যতগুলো আস্তানা ধ্বংস করেছিল সবগুলো ডেভিলের ছিল। কার এত বড় সাহস আমার আস্তানায় ঢুকে হামলা করে? আব্বু, আমি খবর নিয়ে এসেছি। কি খবর, তাড়াতাড়ি বল। ও ছেলে বা হয়তোবা মেয়ে হবে। ওকে আমেরিকার থেকে আনা হয়েছে। তুই শুধু শিওর হয়ে বল, ছেলে না মেয়ে। এত সহজ না আব্বু। ওর নাম তো দূরের কথা, এখনো পর্যন্ত ওকে কেউ চোখেই দেখেনি। তাছাড়া ওই ছেলে মেয়ে কোন গ্রুপের হয়ে কাজ করে তাও জানি না। কোনো পোশাকে আসে কেউ বলতে পারে না। কেন ও সবাইকে মেরে ফেলে? তুই কথা জানলি কিভাবে? তুমি এত কিছু না জানলেও চলবে। তুমি সাবধানে থাকবে। আমি খবর নেওয়ার চেষ্টা করতেছি। এদিকে আকাশ মিশন শেষ করে ওই ছেলেগুলোকে ছেড়ে দেয় এবং চোখে কাপড় বেঁধে ভার্সিটিতে ফেলে দেয়। সন্ধ্যার দিকে আকাশ চলে আসে বস্তিতে। এই বস্তিতে আকাশ তো আর অল্প কয়েকদিনে মেহমান, কিন্তু ইরার কথা মনে পড়তেই ও শিট, মেয়েটা তো ওই রুমে একা একা, গিয়ে দেখে আসি কি করে। ওর রুম থেকে বেরিয়ে আকাশে ইরার রুমের সামনে চলে আসে। ওখানে এসে করানারে ইরা কিছুক্ষণ পর দরজা খুলে দেয়। আপনি এত লেট কেন করলেন? কাজ ছিল সেজন্য। তা দুপুরে খেয়েছেন কিছু? হ্যাঁ, কিন্তু আপনাকে এরকম দেখাচ্ছে কেন? না, আসলে আমি কয়েকদিন পর চলে যাব অন্য একটা দেশে। কেন যাবেন? আমার এক বন্ধু ওর চাচাকে বলে আমার একটা কাজের ব্যবস্থা করেছে, তাই কিছুদিন পর আমি এ দেশ ছেড়ে চলে যাব। আকাশের কথা শুনে ইরা খুব মন খারাপ হয়ে গেল। যাক, তাহলে তো ভালোই। আপনাকে অনেক মিস করব। আমিও। এই নিন রাতের খাবার, এগুলো খেয়ে নেবেন। একটা কথা বলবো? কি কথা? আজকে রাতে আমার সাথে ঘুমাতে পারবেন কি? কি বলছেন? পাশে বলতে আপনি ওখানে আমি এখানে। তাই বলেন, কিন্তু বস্তি লোকেরা দেখলে কি বলবে? আসলে রাতে উঠতে সমস্যা হয় তো, সেজন্য আপনাকে থাকতে বলেছি। আচ্ছা, তাহলে তাই হবে। তবে আমার উপরে কি এতটা ভরসা করা ঠিক হচ্ছে? ভরসা করতে পারছি বলেই তো থাকতে বলেছি। তাহলে চলে আসবো। এদিকে আকাশ ওর কাজকর্ম আস্তে আস্তে অনেক গুছিয়ে নিয়েছে। এইদিকে আকাশ ইরের সাথে এই কয়েকদিন থাকতে থাকতে ইরের প্রতি দুর্বল হয়ে পড়েছে, তার সাথে ইরাও। এদিকে আকাশে দেখাশোনা করার কারণে ইরা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখন ইরা অনেক সুস্থ হাঁটতে পারছে, আগের মতোই হাঁটতে পারছে। কিন্তু সুস্থ হওয়ার পর এখন আকাশের সামনে যেতে লজ্জা পাচ্ছে। কি জন্য লজ্জা পাচ্ছে তা পরে পরে বলবো। এখন চলুন একটু ভার্সিটিতে থেকে ঘুরে আসি। আকাশ ইরাকে নিয়ে ভার্সিটিতে যেতেই রোজা ডাক দেয়। ওই তুই চুপ থাক। ইরা, তুই সারাদিন আকাশের সাথে কি?
সব সময় ওর সাথে সাথেই থাকিস, ব্যাপারটা কি? কোনো ব্যাপার নেই, আমি জাস্ট অসুস্থ ছিলাম তো, তাই উনি কয়েকদিন আমার দেখাশোনা করেছেন। কেন, তোরা কি দুজনে একই ঘরে থাকিস? না, আলাদা আলাদা, কিন্তু একই বস্তিতে থাকি। ওই, তোর সাথে আমার কিছু কথা আছে, তাই ইরা তুই একটু সাইডে গিয়ে দাঁড়া। কি কথা থাকতে পারে যে তার জন্য আমাকে সাইডে নিয়ে গিয়ে যেতে হবে? এই, তোকে যেতে বলছি, যা। ইরা কিছুটা ভয় পেয়ে পাশে যায়, কেননা ইরা ভালো করে জানে রোজা অনেক খারাপ মেয়ে, কিন্তু আকাশের সাথে কি কথা বলতে থাকে ওরা, তাই ইরা বুঝতে পারছে না। কিছুক্ষণ পর ওদের দিকে তাকিয়ে দেখে আকাশ ওখান থেকে চলে আসছে। কি বলছো রোজা? ওই দিন আকাশ বস্তি রুমে এসে ভাবতে থাকে, একদিকে আমি ভালোবাসি ইরাকে, অন্যদিকে রোজা ভালোবাসে আমাকে, কিন্তু আমি ইরার এখন আসল পরিচয় জানতে পারিনি। ও কি আসলে ভালো মেয়ে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? এসব কিছু না জানা অবধি আকাশ কিছু বলতে পারছে না, কেননা ইরার উপর আকাশের সন্দেহের জন্য কিছু হচ্ছে না। এদিকে আকাশও কয়েকদিনে ইরার উপর যত্ন নেওয়া, ইরার ছোট ছোট আবদারগুলো কোলে নিয়ে হাঁটা, এইসব কিছু যেন আকাশ অনেক ভালো লাগছে। এদিকে আকাশ মিশন প্রায় শেষের দিকে, এখন শুধুমাত্র আকাশে যাওয়ার অপেক্ষায় আছে, কেননা বাকি কাজটা এদেশে সরকারই করবে। পরের দিন আকাশ ইরাকে নিয়ে ভার্সিটিতে যায়। তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা? আমি 3 দিন পর চলে যাব এদেশ থেকে। এ কথা শুনে ইরা দু চোখ দিয়ে পানি পড়তে থাকে। এদিকে রোজা ওখানে এসে বলে, কোথায় যাওয়া হচ্ছে আকাশ? তা আপনাকে কেন বলবো? বাহিরে? আমাকে না বললে কাকে বলবে? আমি যে তোমাকে ভালোবাসি, তুমি কেন তা বুঝো না? দেখুন, আমি আপনার মতো মেয়েকে কখনোই ভালোবাসবো না, তাই আমাকে ভুলে যান। তাছাড়া আমি কয়েকদিন পর এমনিতে চলে যাব, তাই আমাকে ভুলে যাবেন। ইরা, ওঠো এখান থেকে। এদিকে ওরা চলে আসে, ইরাজ চলে আসে বস্তিতে, আর আকাশ চলে যায় অফিসে, কেননা ওখানে ফাইল জমা দিতে হবে। এরপর বাকি কাজ ওরা করবে। তাহলে তুমি চলে যাচ্ছ, তাই তো? জি স্যার। এই নাও 20 কোটি, তোমার পেমেন্ট করে দিলাম অ্যাকাউন্টে। আকাশ ওই পানগুলো নিয়ে চলে আসে। ওখান থেকে বস্তিতে এসে ব্যাগপত্র গুছিয়ে নেয়। ওই দিন রাতে আকাশ ইরার কাছে যায়, কিন্তু ইরা যে আকাশকে ভালোবাসে তা এখনও ইরা বলেনি। তার উপর আকাশ নিজের সন্দেহ করার কারণে বলতে পারেনি। ওরা অনেকক্ষণ আড্ডা দেয় ওখানে, কিন্তু ভালোবাসা নিয়ে কোনো কথা বলেনি ওরা। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে দেখে ইরার রুম পুরোই খালি, ও রুম থেকে সব জামা উধাও, শুধু টেবিলের উপর একটা চিঠি ছিল। তাই আকাশ চিঠিটা হাতে নেয়, সাথে চিঠিটা পড়তে থাকে। প্রিয় আকাশ, আশা করি ভালো আছো, কিন্তু যখন রুমে এসে আমাকে পেলে না তখন হয়তো একটু দুশ্চিন্তা লেগেছে, কিন্তু চিঠি পড়ার পর হয়তো আর লাগবে না, কারণ আমি এই বস্তি ছেড়ে চলে গেছি অনেক দূরে। তবে যাওয়ার আগে অনেকবার তোমাকে আমার ভালোবাসা প্রকাশ করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তাই মাঝে মাঝে তোমাকেও এই অধিকারটুকু দিয়েছি, যে অধিকার কোনো মেয়ে বিয়ের পর তার স্বামীকে দেয়, কিন্তু আমি তা তোমাকে আগেই দিয়েছি। কিন্তু তুমি আমার সেই ভালোবাসা বুঝতে পারোনি। আমি চলে যাচ্ছি অনেক দূরে, সেখানে হয়তো তুমি আমাকে খুঁজে পাবে না। তুমি আজকে চলে যাবে, সেজন্য আমি আর তোমার সামনে দাঁড়াতে পারবো না, তাই রাতে বের হয়ে গেছি। জানি তোমার খারাপ লাগবে, কিন্তু কি করব বলো? যদি একবার ভালোবাসি কথাটা বলতে, তাহলে আমি তোমাকে ছেড়ে যেতাম না কোথাও, দুজনে কাজ করে ভালো জায়গায় থাকতাম। কিন্তু তা আর হলো না। জানি না কখন আমাদের দেখা হবে কিনা দুজনের। সবশেষে বলবো, তুমি ভালো থেকো। আমি তোমাকে অনেক ভালোবাসি আকাশ, পারলে আমাকে ক্ষমা করে দিও। ইরা, আমি কি করে নিজের ভালোবাসার কথা বলবো তোমাকে? তুমিও কোনো আমার ভালোবাসা বুঝতে পারোনি। এদিকে রোজা ও পাবেল বসিতে আসে। ওই, তোর সাহস তো কম না, তো রোজার প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছিস। দেখ পাবেল, আমি আগেও বলেছি আমি রোজাকে ভালোবাসি না, আমি ইরাকে ভালোবাসি। তাহলে সেই ইরা এখন কোথায়? ডাকো তাকে। জানি না কোথায়, আমার দেরি হচ্ছে, তাই আমাকে যেতে হবে। তা তো হচ্ছে না, এত তাড়াতাড়ি তোকে যেতে দিই? তাই আকাশ আবারও সিদ্ধান্ত নেয় যে লন্ডনে গিয়ে ইরাকে খুঁজে বের করবে। তাই আকাশ আর অফিসে জানিয়ে দেয় কেউ যেন ওকে না খোঁজে। ওই দিন আকাশ রোজার সাথে দেখা করে রোজাকে বলে, আমি লন্ডনে আবার ফিরে যাচ্ছি। যদি ওখানে ইরাকে খুঁজে পাই তবেই আমি ইরাকে বিয়ে করব, যদি না পাই তাহলে তোমার কথা ভেবে দেখব। ঠিক আছে, তবে আমিও তোমার সাথে যাব। ঠিক আছে,
এদিকে আকাশ সোজাকে নিয়ে লন্ডনে যাওয়ার জন্য ফ্লাইট রেডি করে। অন্যদিকে ইরা এখন বর্তমানে লন্ডনে আছে। ইরা এতদিন একটা মিশনে ছিল, মিশনটা ইরা শেষ করতে পারেনি, তাই ইরাকে অনেক লোকই খুঁজছে মেরে ফেলার জন্য। তাই ইরা ওর দেশে গা ঢাকা দিয়ে চলাফেরা করে, কেননা এখন ওই দেশে মেয়ের মাফিয়ার সাথে প্রশাসনের লোকজনও খুঁজতেছে। কারণ আপনারা তো জানতেই পারবেন, তবে একটু ধৈর্য ধরুন, ধীরে ধীরে সব বুঝতে পারবেন। এদিকে আবার লন্ডনে চলে আসে আকাশ। লন্ডনে এসেই সবার আগে চলে যায় সিবিআই অফিসে। ওখানে আসাতে রোজা একটু বেশি অবাক হয়, তাই রোজা প্রশ্ন করে বসে। আচ্ছা, আমরা এখানে কেন এসেছি? দরকার ছিল তাই এসেছি। না মানে ওকে খোঁজার জন্য পুলিশের সাহায্য নিতে পারি, তাহলে এই অফিসে কেন? আগে ভিতরে চলেন, তারপর না হয় সব বলবো। ওরা অফিসের ভিতরে চলে যায়। ওখানে আকাশ রোজাকে একটা জায়গায় বসে রেখে ভিতরে বড় স্যারের সাথে দেখা করার জন্য চলে যায়। এদিকে আকাশ বড় স্যারে আকাশকে দেখে চিনতে পারে, তাই আকাশকে প্রশ্ন করে বসে। এ কি আকাশ, তুমি এখানে? তোমার তো এখন আমেরিকায় থাকার কথা, তাহলে তুমি এখানে কি করছো? স্যার, আমার একটা সাহায্য লাগবে। বলো আকাশ, কি সাহায্য লাগবে? তোমার জন্য আমার টিম সর্বদা কাজ করতে প্রস্তুত। আমাকে একটা মেয়ের সন্ধান এনে দিতে হবে। নাম কি মেয়েটার? তাছাড়া মেয়েটা কি করে? মেয়েটার নাম ইরা, কিন্তু কাজ করে কি তা জানি না। এবং কি ওই মেয়েটার সাথে আমার ভার্সিটিতে পড়তো, কিন্তু কয়েকদিন ধরে ওকে দেখতে পাচ্ছি না। আমাকে না বলে মেয়েটা কোথায় যেন হারিয়ে গেল। মেয়েটার ছবি থাকলে দিয়ে যাও, আমি চেক করে জানাবো তোমাকে। এই নিন স্যার ওর ছবি। আমি তাহলে কয়েকদিন পরে আসবো, একটু খুঁজে দেখবেন। দেখবো কিন্তু তুমি তোমার নিজের খেয়াল রাখবে, কারণ কি? কারণ তোমার নাম অনেকেই জেনে গেছে এবং অনেকে তোমার ছবিও দেখছে, তাই সাবধানে কাজ করবে, কেউ যেন বুঝতে না পারে। তাহলে আমি আসি। আকাশ ওখান থেকে চলে আসার সময় রোজাকে নিয়ে বের হয়ে যায়। যদিও রোজা অনেকবার জিজ্ঞেস করছিল, কিন্তু আকাশ প্রশ্নের কোনো উত্তরই দেয়নি। ওরা ওখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর আকাশ রোজাকে নিয়ে বের হয়ে যায়। এদিকে যত দিন যাচ্ছে আকাশের টেনশন বাড়ছে, তাই ওখান থেকে চলে আসে ওরা। এদিকে ইরা একটা বাড়িতে আছে, না কারোর সাথে কথা বলতে পারছে, না বাড়ি থেকে বের হতে পারছে। এভাবে 5 দিন পর আকাশকে ডাকা হয় অফিসে। ওখানে এসে আকাশ, স্যার বলেন, কোনো খোঁজখবর পেয়েছেন কি? তোমাকে কি করে যে বলবো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে স্যার? তুমি যাকে খুঁজতেছো ওই মেয়েটা কোনো বস্তিতে থাকে না, ও অন্য একটা দেশ থেকে এসেছে, তাও তোমার মতো মিশনে। কিন্তু ওর পরিচয় ফাঁস হয়ে যাওয়াতে ওই দেশের লোক ওকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে না। তার উপর এখন ওই দেশ থেকে মামলা করা হয়েছে। ওই মেয়েটা যেহেতু একজন অফিসার, তাই ও সব রকম চালাকি জানে। তাহলে এটা তো বলতে পারবেন ও কোন দেশের এবং কোন ফোর্সের হয়ে কাজ করে? আকাশ, ও তোমার দেশের এবং ও একজন এজেন্ট। যখন কোনো এজেন্ট কোনো মিশনে যায় তখন তার পরিচয় গোপন রাখতে হয়, কিন্তু এই মেয়েটা নিজের পরিচয় গোপন রাখতে পারেনি, কেননা ও ছেলেটাকে ভালোবেসে ফেলেছে, তাই ও পরিচয় ফাঁস হয়ে গিয়েছে। তাই ওকে এজেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে। এখন এই দেশে পুলিশ এবং মাফিয়ারা ওকে খুঁজছে, কিন্তু তুমি ওই মেয়েটাকে কেন খুঁজছো? কারণ ও যাকে ভালোবাসে সে ছেলেটা আমি। ও আমার পরিচয় না জেনেই আমাকে ভালোবাসে, কিন্তু ও চলে যাওয়ার আগে একবারও আমার কাছে ওর সমস্যার কথা বললো না। হয়তো ভেবেছে তুমি বস্তিতে থেকে ওর সাহায্য কি করে করবে। আমার একটা কথা রাখবেন স্যার। কি কথা? ওর ওপর থেকে মামলাটা তুলে নেন, এরপর বাকি কাজটা আমি করব। ওকে আমি খুঁজে পেলে ওকে আমার সাথে আমার দেশে নিয়ে চলে যাব। ঠিক আছে, তুমি যেহেতু বলেছো, আমি এখান থেকে মামলা ক্যান্সেল করে দিচ্ছি। এখন মাফিয়ার হাত থেকে ওকে বাঁচাতে পারলে বাঁচাও, কারণ ও কোথায় আছে আমরা কেউই জানি না। ধন্যবাদ, বাকিটা আমার উপর ছেড়ে দিন। ওই দিন আকাশ সেই আগের বস্তিতে চলে আসে। ওখানে ইরা যে রুমে থাকতো ওখানে আসে। ওখানে এসে আকাশ ওই রুমটা ভালো করে দেখতে থাকে। ওখানে আকাশ তেমন কোনো ক্লু পায় না, শুধু বিছানার নিচে কিছু ছবি পায়। ওই ছবিগুলোর পিছনে সিন দেখে আকাশ ইন্টারনেটে ওই জায়গাটা খুঁজে বের করে। ওখান থেকে আকাশ সিদ্ধান্ত নেয় যত তাড়াতাড়ি পারে ওখানে গিয়ে ইরাকে খুঁজবে। ওই দিন আকাশ ওখানে চলে আসার জন্য বস্তি থেকে বের হয়। তখন সামনে পাবেল এসে দাঁড়ায়। এ কি, তুই আবার এসেছিস বস্তিতে? তোর না অন্য দেশে যাওয়ার কথা? যাওয়ার কথা, কিন্তু কিন্তু কি? কিছু না। এখন বল, তুই এখানে কেন? তা তোকে না জানলেও চলবে। এখন এখান থেকে সর,
আমি এই বস্তিটা ভেঙে ফেলবো। আমি থাকতে তো তা হবে না। আমাকে কি আটকাবি তুই? তাহলে শুনে রাখ, তাহলে আজকে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবি না। এই বলে ওরা আকাশকে মারতে আসে, কিন্তু আকাশও কম না, ওদের ইচ্ছে পরিমাণে মারতে থাকে, প্রচুর পরিমাণে। এদিকে পুলিশ ওখানে চলে আসে, পুলিশ এসে আকাশকে ধরে নেয়। এদিকে আকাশের নামে অনেক ধরনের মিথ্যা মামলা দিয়ে দেয়। তারা টিভিতে দেখছে, ওই সময় ইরা টিভি দেখছিল। ওই নিউজ থেকে ইরা তো চমকে ওঠে, কেননা যেখানে আকাশ এখন অন্য দেশে থাকার কথা, সেখানে কিনা আকাশ এখন লন্ডনে, তাও এখন পুলিশের কাছে। এজন্যে ইরা কান্না পাচ্ছে। এদিকে ইরা কি করবে বুঝতে পারছে না কিছুই, কারণ পুলিশ এখানে ইরাকে খুঁজছে। তাই ইরা নিজে থেকে কিছু করতে পারছে না। তাই ইরা ঠিক করে, এদিকে ইরা ওখান থেকে বের হয়ে চলে আসে, উকিল নিয়ে ওই পুলিশ স্টেশনে চলে যায়। ওখানে উকিল নিয়ে এসে দেখে জেলে কেউ নেই। তাই উকিল পুলিশের সাথে কথা বলে জানতে পারে আকাশকে নাকি এখান থেকে সিবিআই লোকেরা নিয়ে গেছে। তাই ইরা আরও ভেঙে পড়ল। তবে ইরা আশ্চর্য হলো যে ওকে কেউ গ্রেপ্তার করছে না সেজন্যে, কেননা যেখানে ওকে দেখলেই মেরে ফেলার অর্ডার ছিল সেখানে কিছুই হচ্ছে না সেজন্যে। ওই দিন ইরা আবারও আগের জায়গায় চলে এসে কাঁদতে থাকে। এদিকে আকাশ, স্যার বুঝলাম না, যেখানে এই পাবেলকে অ্যারেস্ট করার কথা সেখানে কিনা পুলিশ আমাকে গ্রেপ্তার করলো, তাও এতগুলো মামলা দিয়ে। আসলে রকির বাবার অনেক ক্ষমতা, সেজন্য পুলিশ রকি কিছু বলেনি। তার বাবার ক্ষমতা বলে এসব করেছে। কিন্তু ওকে আমি কি করে যে খুঁজে বের করবো কিছুই তো বুঝতে পারছি না। এদিকে ওরা কথা বলছে, অন্যদিকে থানা থেকে সিবিআই অফিসে কল দেওয়া হয়েছে। জি বলুন, আমি সিবিআই হেড অফিস থেকে বলছি। কি কথা? স্যার, কথাটা হচ্ছে আপনারা যে ছেলেটাকে নিয়ে আপনাদের জেলে নিয়ে গেছেন, ওই ছেলেটার জামিনের জন্য একটা মেয়ে এসেছিল। পরে যখন আমি আমাদের কথা বলেছি তখন মেয়েটা এখান থেকে চলে গেল। আচ্ছা, মেয়েটার কোনো ঠিকানা বা উকিলের নাম জানো কি? না স্যার, তবে উকিলের ভিজিটিং কার্ড আছে আমাদের কাছে। অনেক ভালো। এখন একটা কাজ করেন, যত তাড়াতাড়ি পারেন ওই ঠিকানাটা আমাদের এখানে পাঠিয়ে দিন। জি স্যার, আমি তাহলে এখনই পাঠিয়ে দিচ্ছি। এদিকে পুলিশের সাথে কথা বলে আকাশকে বলতে থাকে, আকাশ, একটা মেয়ে তোমার খোঁজ নেওয়ার জন্য এসেছে পুলিশ স্টেশনে। কি বলেন? নাম কি মেয়েটার? এই ব্যাপারে তো কিছু জানি না। কেন, মেয়েটার নাম ওরা জানে নাকি? তবে চিন্তা করো না, মেয়েটা যে উকিলকে ঠিক করেছে সে উকিলকে এখানে আসতে বলেছে। এটা অবশ্য ভালো কাজ করেছেন। এবার ওই উকিলের মাধ্যমে আমরা পৌঁছতে পারবো। এদিকে উকিল ফোন করে সিবিআই অফিসের দিকে আসতে থাকে। অন্যদিকে ইরা ওর রুমে বসে কাঁদতে থাকে, কেননা ইরা আকাশকে বাঁচাতে পারেনি, সেজন্য অনেক কষ্ট হচ্ছে ওর। এদিকে উকিল সিবিআই অফিসে আসে, তখন উকিলকে ওদের বড় স্যারের রুমে পাঠিয়ে দেওয়া হয়। হ্যাঁ স্যার, আমার গতকাল যে মেয়েটা তোমার সাথে পুলিশ স্টেশনে এসেছিল ওই মেয়েটি কোথায় এবং ওর নাম কি? স্যার, ওই মেয়েটি কোথায় থাকে তা তো আমি জানি না, কিন্তু ওর নাম হচ্ছে ইরা। ইরা নামটা শুনে আকাশের বুকের ভিতর মুসুর দিয়ে ওঠে। আচ্ছা, ওর নাম্বার তো আপনার কাছে থাকবে? জি স্যার, এটা ওর নাম্বার। আকাশ নাম্বারটা নোট করার পর ওই নাম্বারের লোকেশন চেক করে আকাশ গাড়ি নিয়ে চলে যায় ওই ঠিকানায়। ওখানে গিয়ে আকাশ দেখে একটা পুরনো বাড়ি, তাই বাড়ির ভিতরে যেতে থাকে। বাড়ি দরজা টোকা পড়তেই এটা কিছুটা ভয় পেয়ে যায়, কেননা এখানে মানুষ আসে তো দূরের কথা, কোনো জীবজন্তুও আসতে পারবে না। তাই ইরা ধীরে ধীরে বন্দুক তাক করে দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়ে আকাশকে দেখে ইরা হাত থেকে বন্দুক পড়ে যায়। আকাশকে গিয়ে জড়িয়ে ধরে, ইরাও আকাশকে গিয়ে জড়িয়ে ধরে। ইরা, তুমি এখানে কেন? আমি যে অসহায় হয়ে গেছি, আমি কখনো আমার দেশে ফিরতে পারবো না। চিন্তা করো না, আমি তোমার ফেরার ব্যবস্থা করে দেব। এখন চলো এখান থেকে। কোথায় যাব বলো তো? এখানকার সব পুলিশ আমাকে খুঁজছে, সাথে মাফিয়ার লোকজনও। তোমাকে ভাবতে হবে না, এখন চলো আমার সাথে। কোথায়? কিন্তু তুমি সিবিআই অফিস থেকে আসলে কিভাবে? তার উপর ওদের ব্যবহার করা গাড়ি। পরে বলবো, এখন ওঠো তাড়াতাড়ি। এদিকে ইরা গাড়িতে উঠলে আকাশ গাড়ি চালাতে থাকে। এতে করে ওরা অনেকটা কথা বলতে থাকে। কথা বলতে বলতে ওরা সিবিআই অফিসে চলে আসে। আকাশ ইরাকে নিয়ে ভিতরে চলে যায়। ওখানে বড় স্যারের কাছে যায়। স্যার, ওকে নিয়ে এসেছি, আপনি একটা কাজ করেন, ওর জন্য পাসপোর্টের ব্যবস্থা করেন। হয়ে যাবে, তাহলে ফর্মটা পূরণ করে দিয়ে যাও, আর 5 দিন পরে সে নিয়ে যাও। আর পুলিশের কোনো সমস্যা হবে না, তুমি ফর্ম পূরণ করে দিয়ে আকাশের সাথে চলে যাও। ঠিক আছে। ইরা তাড়াতাড়ি করে ফর্ম পূরণ করে দেয়।
ফর্ম পূরণ করা হলে আকাশও চলে আসে বস্তিতে, যেখানে ইরাও আকাশ আগে থাকতো। তবে এবার আকাশ ইরাকে নিয়ে চলে আসে আকাশের রুমে। ওখানে ওরা ওর রুমে আসে। আকাশ ওর সিক্রেট রুমে ইরাকে নিয়ে ঢোকে। ওয়াও, কত সুন্দর এই রুম। উপরে কি আর ভিতরে কি? হ্যাঁ, ঠিক তাই। এখন তুমি এখানে থাকবে 5 দিন, তোমাকে কোথাও বের হতে হবে না। তুমি এখানে থাকবে, সবকিছু আমি দেখব। কিন্তু তোমার পরিচয় কি আকাশ? তা তো তুমি বললে না। আমেরিকায় গিয়ে না হয় তোমাকে আমার পরিচয়টা দেবো। তাই বলে এত লেট? কিন্তু তুমিও কি ওই দেশে যাবে? তা তুমি দেখতেই পারবে। এখন তুমি রেস্ট নাও। আমি বরং এই 5 দিনে অনেক কাজ আছে যা এখন করতে হবে। কি কাজ? তোমাকে যারা ফাঁসিয়েছে ওদের তো শাস্তি দিতেই হবে। কিন্তু ওদের না শাস্তি দিতে গিয়ে আমার না কোনো ক্ষতি হয়ে যায়। কিছু না, তুমি এখানে থাকো, আমি ফিরে এসে কথা বলবো। এদিকে আকাশ চলে আসে। অন্যদিকে ইরা ভিতরে দেখতে থাকে। আকাশ প্রথমে রোজার সাথে দেখা করে, রোজার সাথে কিছুক্ষণ কথা বলতে থাকে। তাহলে তুমি ইরাকে পেয়ে গেছো, তাই তো? হ্যাঁ, তাই আমি তোমাকে ভালোবাসতে পারবো না, তাই তুমি আমাকে ভুলে যাও। তার উপর আমি এখানে 5 দিন আছি। এই 5 দিন আমার কিছু কাজ আছে, ওই কাজগুলো শেষ করতে হবে। একটা কথা বলবো? কি কথা? তোমাকে সারা জীবনের জন্য পাবো না, কিন্তু এই 5টা দিন আমি তোমার সাথে কাটাতে চাই। এই 5 দিনে অনেক বিপদ হতে পারে তোমার, তাই তোমাকে ওই বিপদের মুখেও ফেলতে পারি না। তবুও আমি থাকতে চাই। রোজার অনেক জোরাজোরিতে আকাশ রাজি হয়ে যায়। ওই দিন আকাশ সব জায়গায় খোঁজ নিতে থাকে কি করে ইরা ব্যাপারটা সবাই জেনে গেল এটাই নিয়ে। এদিকে একদিন কোনো সূত্রই পেল না, তাই সন্দেহ হয়ে যাওয়াতে আকাশ রোজাকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসে বস্তিতে। ওখানে ও রুমে এসে সিক্রেট রুমে চলে আসে। ওখানে দেখে ইরা শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় ইরাকে অনেকটা সুন্দরই লাগছে। আকাশ খাবারের প্যাকেটটা খুলে পাশের ফ্রেমে রেখে চলে যায় ফ্রেশ হতে। ওখান থেকে চলে এসে ইরাকে ওর বুকের উপর রাখে এবং খাবার খাওয়াতে থাকে। ইরাও ঘুমের করে খেতে থাকে। খাওয়া শেষ হলে আকাশ ইরাকে পানি খাইয়ে দেয়। পানি খেয়ে ইরার ঘুম ভেঙে যায়। তুমি? হ্যাঁ, আমি। কোনো সমস্যা? এইভাবে না গিয়ে এইভাবেই তো নিতে পারতে। এইরকম তো বাচ্চাদের মতো শুয়ে খাওয়ায়। তুমি তো বাচ্চা না, তাই তোমাকে এরকম করে খাওয়ালাম। এখন তুমি এখানে ঘুমাও, আমি উপরে গিয়ে তোমার রুমে ঘুমাই। দুজনেই এখানে ঘুমাবো। বিয়ের আগে একই বেডরুমে? এর আগেও তো ঘুমিয়েছি, তাহলে এখন ঘুমালে কি হবে? যদি কিছু হয়ে যায় তখন কি হবে? যাই হয়ে যাক না কেন, আমি মেনে নিতে পারবো না। তুমি এখন আমার সাথে ঘুমাবে। আকাশ কোনো উপায় না পেয়ে ইরার সাথে শুয়ে থাকলো। সকালে ইরাকে ওর বুকে দেখতে পেল, কেননা ইরা আকাশের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। ইরাকে ওখান থেকে সরিয়ে আকাশ ফিরে শুতে চলে যায়। ওখান থেকে চলে এসে দেখে ইরা এখনো ঘুমাচ্ছে, তাই আকাশ নাস্তা বের করে দিয়ে বেরিয়ে পড়ে। এদিকে 2 দিন আকাশ অনেকটা তথ্য জোগাড় করে ফেলেছে কি ওর পিছনে থাকতে পারে। এভাবে অনেক খোঁজাখুঁজির পর আকাশ আস্তে আস্তে ওর লক্ষ্যে পৌঁছতে থাকে। রোজা, আমি আমার লক্ষ্যে পৌঁছতে আমার বেশি সময় লাগবে না। আমার মনে হয় এবার তোমাকে এখান থেকে যাওয়া প্রয়োজন। কি বলছো আকাশ? আমি তো চেয়েছি তোমার সাথে বাকি দিনগুলো থাকবো। কিন্তু ওই দিনগুলো যে অনেক ভয়ঙ্কর তা তো তুমি নিজেও দেখলে। তাতে কি? দরকার হলে তোমার জন্য মরতেও রাজি আছি। তোমাকে মরতে হবে না, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো, তুমি কোনো চিন্তা করো না। তাই যেন হয়। এদিকে 2 দিন কেটে যায়। আকাশ ওর লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। আকাশ আজকে জেনে গিয়েছে কারা ইরার এই অবস্থার জন্য দায়ী। আকাশ ওখানে যাওয়ার আগে রোজাকে আসিফের কাছে দিয়ে যায়। আসিফ, রোজাকে তোর আনামতে রেখে গেলাম, ওর খেয়াল রাখিস। চিন্তা করবেন না আপনি, আমি ওনার খেয়াল রাখবো। আর হ্যাঁ, আমি ফিরে আসা না পর্যন্ত ওর খেয়াল রাখবি। আকাশ ওখান থেকে চলে আসে পাবেলের আস্তানায়, যেখানে ডেভিলও আছে। বাহ, তোর সাহস তো কম না। খুঁজে খুঁজে আমাদের কাছে চলে এসেছিস, কিন্তু এখান থেকে বেঁচে ফিরবি কি করে? ওটা আমার উপর ছেড়ে দে। তুই শুধু এটা ভাব, তুই বাঁচবি কি করে। কার এত বড় সাহস যে আমার ছেলেকে মারার হুমকি দেয়, তাও আমার সামনে?
শুধু আপনার ছেলেকে কেন, আপনাকেও মারবো মিস্টার ডেভিল। তোর এত বড় সাহস, এখানে এসে তুই আমাদের হুমকি দিচ্ছিস? এই তোরা কে কোথায় আসিস? একে এক্ষুনি মেরে ফেল। ডেভিলের কথায় ওরা দুজন আকাশকে মারতে আসে, কিন্তু আকাশ ওদের সবাইকে মারতে থাকে। ওদের এক এককে সবাইকে প্রায় মেরে ফেলে আকাশ। এখন শুধু মাত্র বাকি আছে পাভেল ও ডেভিল। আকাশের সাথে ওদের মারামারি হতে থাকে। ওরা গুলি করলে আকাশের হাতে লেগে গুলি বেরিয়ে যায়। এতে করে অনেক রক্ত বের হতে থাকে। আকাশ হাতটা পেঁচিয়ে নেয়। এরপর আকাশ ওখান থেকে একটা পিস্তল বের করে ওদের মারতে থাকে। ওদের মারা শেষ হলে আকাশ ওখান থেকে বের হয়। ওখান থেকে বের হলে কিছু লোক আকাশকে নিয়ে হসপিটালে আসে। ওখানে সবাই ছিল, রোজা, আসিফ, ইরা ও বড় সারো। আকাশের হাতে ব্যান্ডেজ করে নিয়ে আসা হয়। এদিকে আকাশ এখনো শুয়ে আছে। কিছুক্ষণ পর ওরা সবাই আসে। এই নাও তোমার পাসপোর্ট। ওটা ইরার হাতে দিন। আমি আজকে দেশে ফিরে যাব। যাওয়ার আগে আসিফ, আমি চাই তুমি রোজাকে বিয়ে করো। মেয়েটা অনেক ভালো, আর রোজা আসিফ ছেলেটাও অনেক ভালো। ওকে বিয়ে করলে তুমিও সুখী থাকবে। তুমি যেহেতু বলেছো, তাহলে আমিও রাজি আছি। উনি যেহেতু রাজি, আমার কিছু বলার নেই। তাহলে স্যার আমাদের যাওয়ার ব্যবস্থা করেন। এখান থেকে হেলিকপ্টার তোমাদের এয়ারপোর্টের ভিতরে নিয়ে যাবে, আর ওখান থেকে বিমানে করে আমেরিকায়। এরপর হসপিটালে এসে আকাশ ও ইরাকে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে ওরা বিমানে বসে। ওখানে বসার পর ওরা কথা বলতে বলতে আমেরিকায় চলে আসে। ওখানে এসে আকাশ ইরাকে নিয়ে যাওয়ার বাসায় চলে আসে। এটা কার গাড়ি? কার? আমার বাড়ি। কি, এত বড় বাড়িটা তোমার? তার মানে তুমি এখানে থাকতে? জি ম্যাডাম, তুমি যদি চাও আমি তোমাকে আবার তোমার এজেন্সিতে ঢুকিয়ে দিতে পারি। না, তুমি আর ওদের হয়ে কাজ করবে না। আমার পরিচয় ফাঁস হতে ওরা যা করলো, এরপর আর ওদের সাথে যোগাযোগ করতে পারবো না। কিন্তু তুমি এখানে কি চাকরি করো? কালকে তুমি আমার সাথে গেলে দেখতে পারবে, কিন্তু তার আগে আমাদের বিয়েটা করে নেই। বিয়ের কথা শুনে ইরা কিছুটা লজ্জা পায়। তুমি যখন বলছো তাই হবে। ওইদিকে ওরা বিকালে চলে আসে কাজে অফিসে। ওখানে ওরা বিয়ে করে। ওই রাতে ওদের বিয়ে হয়ে যায়। পরের দিন সকালে আকাশ ইরার চোখ বেঁধে নেয়। এরপর গাড়ি চালিয়ে নিয়ে আসে আকাশ ওর অফিসের দিকে। অফিসের সামনে এসে চোখের বাঁধন খুলে দেয়। ইরার সামনে তাকিয়ে, ওয়াও, তুমি সিবিআই অফিসার, তাও এখানকার? হ্যাঁ, শুধু অফিসার না, এই অফিসের চেয়ারম্যান। কি? এখন ভেতরে আসো। আকাশ ভেতরে নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। ওখান থেকে ওরা বাসায় চলে আসে এবং সুখে সংসার করতে থাকে। এভাবে শেষ হয় একটা ছেলে সিবিআই অফিসার হয়ে বসিতে থাকার কাহিনী।